আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এইচএসসি এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত আলোচনা করছিলাম ইংলিশ সেকেন্ড পেপারের স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। তারই ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় লেকচারে হাজির হয়েছি। তো প্রথম লেকচারটি ক্লাসটি যারা করেননি, আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাসটি পোস্ট করা হয়েছে। সকলকে অনুরোধ করব সেই ক্লাসটি আগে দেখে আসার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা দ্বিতীয় লেকচারে শুরু করে দিই। তো আজকে আমরা 6 নম্বর রুলস নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইতিমধ্যে আমরা 5টি নিয়ম আলোচনা করেছি, অর্থাৎ 5টি ফ্রেজ বা ওয়ার্ড নিয়ে কাজ করেছি। আজকে 6 নম্বর ফ্রেজটি নিয়ে কাজ করব। তো আজকে 6 নম্বর ফ্রেজটি যেটি নিয়ে কাজ করব সেটি হলো খুবই পরিচিত, সেটি হলো নো সোনার হেড নিয়ে কাজ করব আজকে। নো সোনার হেড খুবই পরিচিত একটি ফ্রেজ। আচ্ছা, এই ফ্রেজটি মূলত তাৎক্ষণিকতা প্রকাশে ব্যবহার করা হয়। কখন ব্যবহার করব এটি আমরা, মানে তাৎক্ষণিক কোনো কাজ হয়ে যাচ্ছে একটির সাথে আরেকটি, তখনই আমরা সাধারণত কি বলবো, নো সোনার হেড ব্যবহার করব, অর্থাৎ এক কথায় দিই তাৎক্ষণিকতা প্রকাশে। আমরা এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হতে পারবো। তো আপাতত আমি বলতেছি, একটু মনে রাখবো আমরা যে তাৎক্ষণিকতা অর্থ প্রকাশের ক্ষেত্রে প্রকাশে ব্যবহার করা হয়। কি অর্থ প্রকাশে? তাৎক্ষণিকতা। আর এটির মানেটা যেরকম হবে, এটার মানেটাও একটু বলি। এটার নো সোনার হেডের মানে হবে কিছুটা এরকম, হতে না হতে, একটু লিখে দিই, হতে না হতে, যেতে না যেতে, এরকম, যেতে না যেতে, মানে একটা কাজ করতে না করতে, এরকম বিষয়গুলো এরকম, বা করতে না করতে, মানে একটা কিছু করতে না করতে আরেকটা কোনো কিছু ঘটে যাওয়া, এরকম অর্থে নো সোনার হেড ব্যবহার করা হবে। তো আমরা একটু যদি স্ট্রাকচার আসি, নো সোনার হেডের স্ট্রাকচারটা মানে গঠনটা কি, তাহলে আমরা একদম সুন্দরভাবে বলতে পারি, স্পষ্টভাবে এখানে দিই স্ট্রাকচারটা। নো সোনার হেড, খুব ভালো কথা, নো সোনার হেড, এবং এর পরবর্তীতে একটি সাবজেক্ট থাকবে, এবং তার পরবর্তীতে আমাদের অবশ্যই পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। অর্থাৎ পাস্ট পার্টিসিপল বলতে কি, ভি3, ভার্বের ভি3 ব্যবহার করতে হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এবং এর পরবর্তীতে অবশ্যই একটি দেনের উল্লেখ থাকবে, এবং পরবর্তীতে আবার একটি সাবজেক্ট থাকবে, আবার একটি ভার্ব থাকবে, কিন্তু এরপরে ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ ভি2 ব্যবহার করা হবে। স্ট্রাকচারটা কি সকলের বোধগম্য হয়েছে কিনা একটু জানাবেন প্লিজ। তাহলে বিষয়টি হলো নো সোনার হেড, এবং এর পরবর্তীতে একটি সাবজেক্ট আসবে, স্ট্রাকচারটা এরকম, এবং সেই সাবজেক্টের পরে অবশ্যই ভার্বের ভি3 বসাতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, আর তার পরবর্তীতে দেন, তারপরে ভার, তারপরে পাস্ট ফর্ম, অর্থাৎ ভি2 ব্যবহার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টি অনেকটা ক্লিয়ার হতে পারবো। ওকে, আমি একটু নিচে নামিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা প্রথমে যে এক্সাম্পলটি নিয়েছি সেখানে বলা হচ্ছে, দেখি এখানে একটু প্রথমে ফিল ইন দ্য গ্যাপ রয়েছে, এরপরে রয়েছে আই সিন অহনা দেন সি স্টার্টেড লাফিং, অর্থাৎ আমি অহনাকে দেখা মাত্র, এবার দেখতে না দেখতেই সে কী করলো, হাসতে শুরু করলো। অর্থাৎ এখানে আমরা ব্যবহার করব নো সোনার হেড, নো সোনার হেড। একটু আসি, নো সোনার হেড আই সিন অহনা দেন শি স্টার্টেড লাফিং, অর্থাৎ আমি অহনাকে দেখতে না দেখতেই সে হাসতে শুরু করলো। বিষয়টি হলো এরকম।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নো সোনার হেড হয়েছে, এরপরে যে সাবজেক্ট আছে এবং সাবজেক্টের পরে সর্বদাই ভার্বটি কী হয়েছে বলুন, এটা কিন্তু V3 হয়েছে। অর্থাৎ কথা ক্লিয়ার। এবং এরপরে একটি দেনের উল্লেখ আছে এবং দেনের পরে আবার সাবজেক্ট রয়েছে এবং সাবজেক্টের পরে আবার আমাদের কি থাকবে, ভিটুর কথা উল্লেখ থাকবে। এটাই কিন্তু আমাদের এই যে স্ট্রাকচারে বর্ণিত রয়েছে। কথা ক্লিয়ার। এবং পরবর্তীতে এখানেও যদি আমরা নো সোনার হেড ব্যবহার করি, বিষয়টা দেখি। এখানে কি রয়েছে, V3 রয়েছে, পরবর্তীতে আমরা দেন রয়েছে, আবার এখানে কি হয়েছে V2 স্টার্টেড V2 রয়েছে। বিষয়টি এরকম, বাক্যের মাঝে যখন এই জিনিসগুলো আমরা দেখতে পাবো তখন আমরা এমনিতেই বাক্যের অর্থ না করেও গ্রামাটিক্যালভাবে আমরা কিন্তু অলরেডি এই ফ্রেজটি ব্যবহার করে ফেলতে পারি। কি ব্যবহার করব, নো সোনার হেড। কেন, কারণ এখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী নো সোনার হেডই বসবে। কথা ক্লিয়ার। মানে আমাদের আর অন্য কিছু তাকাতে হচ্ছে না। যদি আমরা এখানে মিনিং করি তাহলে হচ্ছে নো সোনার হ্যাড উই রিচ দ্য অডিটোরিয়াম দেন দ্য সিঙ্গার স্টার্টেড সিঙ্গিং। অর্থাৎ আমরা অডিটোরিয়ামে পৌঁছাতে না পৌঁছাতেই গায়ক গান গাওয়া শুরু করলো। ব্যাপারটা এরকম। অর্থাৎ আমরা পৌঁছাতে না পৌঁছাতেই গায়ক গান গাওয়া শুরু করেছি। কথা ক্লিয়ার। এর পরবর্তীতে বলি দ্য স্টুডেন্ট ওয়ার লটারিং ইন দ্য করিডোর। অর্থাৎ স্টুডেন্টরা কী করছিল, করিডোরে এলোমেলোভাবে বসেছিল বা অলস, মানে বাইরে বসে আড্ডা যেটা মারা, অর্থাৎ রুমের বাইরে তারা কি করতেছিল, বসে আড্ডা মারছিল। কিন্তু ব্যাপারটা এরকম হলো যে নো সোনার হ্যাড, এখানে দেই নো সোনার হ্যাড, ও দেখা যাচ্ছে না, বলতে হবে। তো পরবর্তীতে আমরা লিখলাম নো সোনার হ্যাড দে সি দ্য টিচার দেন দে এন্টার দ্য ক্লাসরুম। অর্থাৎ তারা শিক্ষককে দেখা মাত্রই কী করলো বলুন, দেখা মাত্রই রুমে চলে গেল, ক্লাসরুমে চলে গেল। কথা কি ক্লিয়ার? যে স্টুডেন্টরা বাইরে দাঁড়িয়েছিল বা বাইরে গ্যাদারিং করছিল, বিশৃঙ্খলা করছিল, নো সোনার হ্যাড দে সি দ্য টিচার দেন দে এন্টার দ্য ক্লাসরুম। এবং তারা শিক্ষককে দেখতে না দেখতে ক্লাসরুমে চলে গেল। এই সেন্টেন্সটিতে একটি ভুল রয়েছে, কি বলতে পারবেন? এইখানে অর্থাৎ এখানে সি অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়েছে, বেস ফর্ম হবে না, এখানে কি হবে, ভার্বের V3 ব্যবহার করতে হবে আমাদের। এবং তার পরবর্তীতে একটি দেন আছে এবং তার পরবর্তীতে আবার কি আছে, V2 আছে। কথা ক্লিয়ার? এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা নো সোনার হ্যাড ব্যবহার করব। অর্থাৎ তারা শিক্ষককে দেখতে না দেখতে ক্লাসরুমে প্রবেশ করলো বা করেছিল, ব্যাপারটা এরকম। ওকে, এর পরবর্তীতে যদি আমরা একটু দেখি পরের উদাহরণটা, পরের এক্সাম্পলগুলো যদি আরও সুন্দর করে দেখি, আমরা আবার দিচ্ছি, দেখুন নো সোনার হ্যাড উই এন্টার্ড দ্য রুম দেন দ্য লাইট ওয়ার অফ। অর্থাৎ আমরা রুমে প্রবেশ করতে না করতেই কি হলো, রুমের লাইট চলে গেল, অর্থাৎ ইলেকট্রিসিটি চলে গেছে বা কারেন্ট চলে গেছে, কোনো কারণে লাইট বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা রুমে পৌঁছাতে না পৌঁছাতেই রুমের লাইট বন্ধ হয়ে গেল। তাহলে এখানে কি আছে, আবারও দেখি, এটা V3 আছে, এর পরবর্তীতে আমাদের দেন আছে এবং এর পরবর্তীতে যেটি হবে সেটা একটা কি, V2 পাবো। অর্থাৎ এই স্ট্রাকচারগুলো যদি মেনটেন করে তখন আমরা পৌঁছাতে না পৌঁছাতেই, করতে না করতেই, এই রকম অর্থ বোঝাতে নো সোনার হ্যাড অবশ্যই ব্যবহার করব। তাহলে কি দাঁড়ালো, নো সোনার হ্যাড উই এন্টার দ্য রুম দেন দ্য লাইট ওয়ার অফ। অর্থাৎ আমরা রুমে পৌঁছাতে না পৌঁছাতেই বা রুমে প্রবেশ করতে না করতেই লাইট বন্ধ হয়ে গেল। এবং পরবর্তীতে আরেকটি উদাহরণ নিয়েছি আপনাদের বোঝানোর জন্য, এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। যেমন একটু জিজ্ঞেস করি, আচ্ছা জিজ্ঞেস না, আমি করেই দিচ্ছি, একটু তারপরেও ধরবো, কিছু জিনিস তো অবশ্যই জিজ্ঞেস করব। যেমন নো সোনার হ্যাড আই, এখানে অবশ্যই কী হবে, একটি ভার্ব হবে। এখন বলুন তো এই ভার্বটি কী হবে, অবশ্যই V3 হবে, তাই কি না? এই ভার্বটি তো অবশ্যই কী হবে, V3 হবে। তাহলে V3 অনুযায়ী আমি একটি নতুন করে ভার্ব দিলাম। তাহলে আমি যদি ক্লোজ দেই, ক্লোজ দ্য ডোর, তাহলে আমাকে ক্লোজ দেবো না ক্লোজড ব্যবহার করবো, অর্থাৎ V2 ব্যবহার করতে হবে, তাই তো? তাহলে আমি ব্যবহার করলাম, এই যে V2 হয়ে গেল, এই যে V3 হয়ে গেল, অর্থাৎ ক্লোজড।
এটা ভি2 এবং ভি3 যদিও একই, যাই হোক। তাহলে আই ক্লোজড দ্য ডোর, নো সোনার হ্যাড আই ক্লোজ দ্য ডোর, দেন আছে এবং এর পরবর্তীতে হলো দ্য কলিং বেল স্টার্টেড রিংইং, বা আমি বলেছি বিগিন না হয়ে বিগান, অর্থাৎ এটা ভি2 ব্যবহার করেছি। কথা কি ক্লিয়ার? কি ব্যবহার করেছি? ভি2 ব্যবহার করেছি, কারণ এখানে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে মানেটি কি দাঁড়ালো, অর্থটি যে নো সোনার হ্যাড আই ক্লোজ দ্য ডোর দেন দ্য কলিং বেল বিগান রিংইং, অর্থাৎ আমি রুমের দরজা বন্ধ করতে না করতেই কলিং বেলটি বেজে উঠেছিল বা বাজা শুরু করেছিল। কথা ক্লিয়ার? অর্থাৎ আমরা যদি অর্থ নাও করতে পারি, বেশ কতগুলো নিয়ম যদি আমরা লক্ষ্য করি, তাহলেই কিন্তু আমরা নো সোনার হেডের ব্যবহার নিশ্চিন্তে করে ফেলতে পারবো। তো আশা করি সকল শিক্ষার্থীরা নো সোনার হেডের নিয়মটি সকলে একদম খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে নো সোনার হেড এটি তাৎক্ষণিকতা প্রকাশ অর্থে ব্যবহার করা হবে, এরকম একটি ফ্রেজ যা হতে না হতে, যেতে না যেতে, করতে না করতে এরকম অর্থ দিবে। সাধারণত নো সোনার হেডের পরে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3 ব্যবহার করতে হবে, এবং এই বাক্যের মাঝে একটি দেন থাকবে, এবং তার পরবর্তীতে যে সাবজেক্ট এবং ভার্ব আসবে, পরের ভার্বটি অবশ্যই পাস্ট ফর্ম অর্থাৎ ভি2 ব্যবহার করতে হবে। এই একদম সিম্পল বিষয়। তাহলে আশা করি নো সোনার হেড নিয়ে আর কারো কোনো মাথা ব্যথা বা কোনো সমস্যা থাকবে না। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে লিখে জানাবেন। তো চলুন আমরা পরের ফ্রেজটি শুরু করি। তো চলুন আমরা পরের ফ্রেজটি দেখছি অ্যাজ সুন অ্যাজ, এবং এই অ্যাজ সুন অ্যাজ এই ফ্রেজটি সাধারণত শীঘ্রই বা মাত্রই অর্থে ব্যবহৃত হবে। বাংলা অর্থটা কীরকম হবে? শীঘ্রই। শীঘ্রই বানানটা ভুল হচ্ছে, একটু ভালো করে লিখি। শীঘ্রই বা এই মাত্র, এরকম ব্যাপারটা, এই মাত্র এরকম অর্থ দিবে। তাহলে অর্থটি কি হবে? শীঘ্রই অথবা এই মাত্র। কিন্তু আসুন এটার স্ট্রাকচারটা একটু দেখি, তাহলে আমাদের আরও বুঝতে খুবই সহজ হবে। সাধারণত এটার পূর্বে আমাদের থাকবে হলো, একবারে লিখে দিই, মানে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ শুরুর দিকেও ভি2 থাকবে এবং এর পরবর্তীতে আমাদের অ্যাজ সুন অ্যাজ, এবং শেষেও থাকবে ভি2, অর্থাৎ এটার উভয় পাশে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম হবে। ঠিক আছে? অর্থাৎ প্রথমেও যে সেন্টেন্সটি হবে সেটি হবে পাস্ট ইনডিফিনিট এবং এর পরবর্তীতে হবে পাস্ট ইনডিফিনিট, অথবা অনেক সময় পাস্ট ইনডিফিনিট না হয়ে পসিবল কথাটা উল্লেখ থাকবে, অথবা এরকমও হতে পারে পসিবল কথাটা উল্লেখ থাকবে। অ্যাজ সুন অ্যাজ এর পরবর্তীতে কি থাকবে? পসিবল কথার উল্লেখ থাকবে, মানে সম্ভাবনা, পসিবল। ওকে, তো আমরা আসুন আমরা কিছু উদাহরণে চলে যাই, তাহলে বুঝবো। যেমন এর আগে নো সোনার হ্যাড, সেটিও কিন্তু তাৎক্ষণিক অর্থে ব্যবহৃত হয়েছে, এটিও কিছুটা সিমিলার, কাছাকাছি, তবে পার্থক্য অনেকটুকু রয়েছে। যেরকম স্ট্রাকচারের মধ্যে পার্থক্য, সেখানে আমাদের নো সোনার হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হতো অর্থাৎ ভি3 ব্যবহার করা হতো, এখানে কিন্তু উভয় পক্ষে ভি2 এবং পরবর্তীতে ভি2 ছিল, কিন্তু মাঝখানে একটি আবার দেনের ব্যবহার ছিল, কিন্তু অ্যাজ সুন এজে মাঝে কোনো দেনের ব্যবহার নেই। বিষয়টি কি ক্লিয়ার? মাথায় একদম ক্লিয়ার নিতে হবে বিষয়টি। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে একদম আরও ক্লিয়ার হয়ে যাবে। লিখি, আমাদের নতুন স্যারকে নিয়ে একটা লিখি, সুমাইয়া নাম, তাই তো মনে হয়। মেবি স্যারের নাম সুমাইয়া। তাহলে সুমাইয়া রিচড, লিখছি, নতুন স্যারকে নিয়ে লিখছি। তাহলে সুমাইয়া রিচ, স্পেলিং ভুল হলে বলবেন, সমস্যা নাই, নিজের মতো করে ঠিক করে নেবেন। রিচ দ্য স্টেশন ওকে the train left। বিষয়টি কি দিয়েছি এক্সাম্পলে, খুব সুন্দর করে বিষয়টি দেখি, যে আমরা লিখেছি
যে সুমাইয়া রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট। ওকে, তার মানে এখানে এখন ব্যবহার করব, দেখি এখানে ভি2 পাচ্ছি, আর পরবর্তীতে যে বাক্যটা সেটাতে একটি ভি2 পাচ্ছি। খুব ভালো কথা, একদম স্পষ্ট। দেখেন দুটিতে কি পাচ্ছি আমরা, পাস্ট ফর্ম পাচ্ছি, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে শীঘ্রই অর্থ ব্যবহার করার ক্ষেত্রে এখানে কি দেব, একটু লিখি, অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ সুমাইয়া রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট, অর্থাৎ সুমাইয়া স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেনটি ছেড়ে দিল। কথা কি ক্লিয়ার? যে পৌঁছা মাত্রই, সুমাইয়া স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেনটি ছেড়ে দিল, বা পৌঁছার সাথে সাথেই ট্রেনটি ছেড়ে দিল। কথা ক্লিয়ার? মানে শীঘ্রই বা এই মাত্র, মানে কেবলই কাজটি ঘটে গেল, এরকম অর্থে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করলাম। অর্থটি হলো সুমাইয়া স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেনটি ছেড়ে দিল। এবং এখানে একটি ভি2, পরও একটি ভি2 রয়েছে। তো চলুন আরও কিছু এক্সাম্পল দেখি, তাহলে আশা করি একদম ক্লিয়ার হবে। আরও কিছু আমাদের এক্সাম্পল দেখতে হবে। এর পরবর্তীতে আমরা একটু সবাইকে নিয়ে কথা বললাম, আনোয়ারকে নিয়ে কথা না বললে কেমন হয়? হ্যাঁ আনোয়ার, শুনতে পাচ্ছেন তো? তাহলে আপনাকে এবার ব্যবহার করতেছি আমরা। বলা হয়েছে আনোয়ারস মাদার বিং সিক, অর্থাৎ আনোয়ারের মা অসুস্থ, আর কি অসুস্থ হয়ে পড়েছে। হি নিডস টু গো হোম, তাকে বাসায় যেতে হবে। পসিবল, তাহলে এখানে অবশ্যই কী হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত বা যত শীঘ্রই সম্ভব হয়, শীঘ্রই বা তাড়াতাড়ি। কথা ক্লিয়ার? তাহলে আনোয়ারের মা অসুস্থ, তাই তার কি বাসায় যাওয়া প্রয়োজন। কখন, কেমন প্রয়োজন? যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমরা বলেছি পসিবল উল্লেখ থাকলেও কি হবে, অ্যাজ সুন অ্যাজ আমরা ব্যবহার করতে পারবো। এই যে শীঘ্রই বাসায় যাওয়া প্রয়োজন তার, শীঘ্রই বা খুবই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে আনোয়ার্স মাদার বিং সিক, হি নিডস টু গো টু হোম অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে অ্যাজ সুন অ্যাজের ব্যাপারটা কি আমরা বুঝতে পেরেছি, যে পসিবল কথা অর্থ ব্যবহার করবো। আরও উদাহরণ নিই আমরা। দ্য ক্রিমিনাল রান এওয়ে, ক্রিমিনাল অর্থাৎ যিনি অপরাধী, সে দৌড়ে চলে গেল আর কি, কীভাবে, যত তাড়াতাড়ি সম্ভব, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব হিসেবে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ, অর্থাৎ সে পুলিশকে দেখা মাত্রই যত তাড়াতাড়ি সম্ভব কী হলো, দৌড়ে চলে গেল। তাহলে বিষয়টি কী দাঁড়াচ্ছে, দ্য ক্রিমিনাল রান এওয়ে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ, অর্থাৎ পুলিশকে দেখা মাত্রই সে দৌড়ে চলে গেল। কে চলে গেল? অপরাধী চলে গেল। কথা ক্লিয়ার? অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ অর্থ শীঘ্রই বা এইমাত্র, যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি ঘটে যাওয়া। তাহলে আশা করি আর এক্সাম্পল দেওয়ার দরকার নেই। তাহলে আশা করি অ্যাজ সুন অ্যাজ বিষয়টাও আপনারা সকলে বুঝে গিয়েছেন। আজান দিচ্ছে, আমরা একটু আজানের বিরতি নিচ্ছি, এবং এর পরবর্তীতে আমরা পরের রুলসগুলো আলোচনা করব। আমরা 1 মিনিটের একটু বিরতি নিচ্ছি। হ্যাঁ, আজান শেষ হলেই শীঘ্রই ফিরব। ওকে, তো আমরা আবার ফিরে আসলাম। আমরা এটা কি ক্লিয়ার? অ্যাজ সুন অ্যাজ ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় আরও একটি উদাহরণ বানিয়ে দিতে পারি আপনাদের সুবিধার্থে। অনেকে বলতেছে আরেকটা উদাহরণ দিতে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা আরেকটি উদাহরণ প্রডিউস করি, এক্সাম্পল। যেমন আমরা যদি এরকম দেই, একটি সেন্টেন্স নতুন করে ক্রিয়েট করছি, যে উই ইনফর্মড, আমি লিখি আগে, we informed the police ওকে, আমরা পুলিশকে অবগত করেছি। এখানে লিখি অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব ইনফর্ম করেছি, দ্য ইনসিডেন্ট, মানে ঘটনাটি যখন ঘটেছে। ওকে, দ্য ইনসিডেন্ট কোথায় ঘটেছে আমি একটু লিখে দেই, এখানে লিখেছি, তো প্লেস মানে ঘটনাটা যখন ওই স্থানে ঘটেছে। তাহলে কি লিখেছি একটু দেখি আমরা, এক্সাম্পলটা কি নিয়েছি সকলের বোঝার জন্য। উই ইনফর্ম দ্য পুলিশ অ্যাজ সুন অ্যাজ দ্য ইনসিডেন্ট
টুক প্লেস, অর্থাৎ আমরা পুলিশকে ইনফর্ম করেছি। কখন করেছি? ইসের সাথে সাথে যখন ঘটনাটি ঘটেছে, অর্থাৎ ওই স্থানে যখন ইনসিডেন্ট অর্থাৎ একটি ঘটনা ঘটেছে, ঘটনাটি ঘটার সাথে সাথে আমরা কি করেছি? পুলিশকে জানিয়েছি বা ইনফর্ম করেছি। উই ইনফর্ম দ্য পুলিশ অ্যাজ সুন অ্যাজ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, অর্থাৎ ঘটনাটি ঘটার সাথে সাথেই আমরা পুলিশকে অবগত করেছি, মানেটা এরকম। তাহলে ক্লিয়ার? এবং আরও একটু বিষয় দেখি, অ্যাজ সুন অ্যাজ, এই যে দেখেন এখানে কি আছে মিলানোর জন্য, এটা কি ভি2 ভার্বের পাস্ট ফর্ম, এবং পরবর্তীতে যে টেক নাও হয়ে কী হয়ে গেছে, এটাও ভি2, অর্থাৎ এই যে দেখাচ্ছি এটাও ভি2, অর্থাৎ দুই পাশে যখন পাস্টের ঘটনা তখনই আমরা শীঘ্রই অর্থে বা এই মাত্র ঘটা অর্থে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি। আশা করি সকলে বুঝে গিয়েছি। ওকে ওকে, ডান। আরেকটি আমরা পরের আরেকটি ফ্রেজে চলে যাই। তো যাওয়ার আগে আরও কিছু কথা বলছি যে আমাদের এই ক্লাসটি মূলত সাধারণত যারা আমাদের সাথে পেড ব্যাচে যুক্ত, আমাদের পেড ব্যাচের স্টুডেন্টের জন্য। তবে আমি কিছু ক্লাস অবশ্যই ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করব সকলের জন্য। তারপরেও যারা আমাদের এই ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার অর্থাৎ ইংলিশের ব্যাচে ভর্তি হতে বা যুক্ত হতে যাচ্ছেন, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আপাতত আমাদের ক্লাসগুলো ইউটিউবে যেগুলো দেওয়া হবে সেগুলো করতে থাকেন। তবে পূর্ণাঙ্গ ক্লাস পাওয়ার জন্য, যেমন স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস, এর উপরে আমরা ধারাবাহিকভাবে মোটামুটি 6 থেকে 7টি ক্লাস নিব, এবং এর মধ্যেই আমরা এই 2 নম্বর কোশ্চেন অর্থাৎ স্পেশাল ইউজ অফ ফ্রেজ এইটি পরিপূর্ণভাবে শেষ করে ফেলব। তো যাই হোক, যারা পুরো আমাদের সাথে সম্পৃক্ত হতে চান তারা অবশ্যই এই যে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। আর তো চলুন আমরা পরের রুলসে চলে যাই। ওকে, যদিও এটি পেড ব্যাচের শিক্ষার্থীদের জন্য, তারপর আমি সকলের জন্য এটি উন্মুক্ত করব। তবে সবগুলো সম্পূর্ণ ক্লাস পাওয়ার জন্য আমাদের কোর্সে যুক্ত হতে হবে। তো যাই হোক, পরবর্তীতে বিষয়ে যাই। আমরা এখন যাব 8 নম্বর রুলস, এবং এখন যেটি আলোচনা করব সেটি হলো হ্যাভ টু। আপনারা অনেকেই জানেন যে হ্যাভ টু একটি মডাল ভার্ব, ঠিক আছে। তো এই মডাল ভার্বটির ব্যবহার আমরা দেখব, ঠিক আছে। হ্যাভ টু যে একটি মডাল ভার্ব, এটি নিয়ে কোনো দ্বন্দ্ব বলার কোনো অবকাশ রাখে না। তবে এটি নিয়ে অনেক সময় কিছু দ্বন্দ্ব দেখা যায়, এবং গ্রামাটিক্যাল রুল অনুযায়ী এর আরও সিমিলার দুটি মডাল ভার্ব আছে এই হ্যাভ টুর পাশাপাশি। ওকে, আরও দুটি কি আমি আপনাদের জন্য একটু লিখি। আরও দুটি রয়েছে সিমিলার, কাছাকাছি। যেমন একটি রয়েছে হ্যাড বেটার, এবং আরেকটি রয়েছে সেটি হলো উড রেদার। ওকে, অর্থাৎ এই তিনটি মডেল ভার্ব নিয়ে অনেকের অনেক বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকে, অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তবে আজকের ক্লাসের পর আশা করি এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আমি পর্যায়ক্রমিকভাবে রুলস নাম্বার 8, 9 এবং 10 তিনটিতে ধারাবাহিকভাবে হ্যাভ টু, হ্যাড বেটার এবং উড রেদার নিয়ে আলোচনা করব। এসবের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে, এবং পার্থক্যগুলো জেনে নেওয়ার পরেই আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তো চলুন বিষয়গুলো একটু, যেহেতু আমরা এখন হ্যাভ টু নিয়ে কাজ করব, তো হ্যাভ টু নিয়ে কাজ শুরু করে দিই। ওকে, তো মনে রাখবো হ্যাভ টুর সাথে আরও দুটিকে আমরা যুক্ত করে নেব, হ্যাড বেটার এবং উড রেদার। এগুলোর মধ্যেই সাধারণত স্টুডেন্টরা বিভিন্ন বিষয়ে কনফিউজ পড়ে। তো চলুন আজকে আমরা এটা একদম ক্লিয়ার ঝকঝক করে নেব। তো হ্যাভ টু যে ভার্বটি, সেটি কিসে ব্যবহার করা হয় বা কি অর্থে বাংলায়? এটি সাধারণত আবশ্যক অর্থে ব্যবহার করা হয়। কি অর্থে? আবশ্যকতা বোঝাতে। বানান লিখতে ভুল করে ফেলছি, একটু ঠিক করে ফেলি। আবশ্যক। ওকে,
তাহলে আবশ্যক বোঝাতে মানে কোন একটি কাজ করা আবশ্যক হয়ে গেছে সেটা বোঝাতে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করে। অনেক সময় হ্যাজ টু হয়, কারণ ওই যে থার্ড পার্সনের ক্ষেত্রে অবশ্যই কী হবে, তখন তারা হ্যাভ টু ব্যবহার করবো না, তখন আমরা হ্যাজ টু ব্যবহার করব। সেটা নিয়ে কিন্তু আবার সেখানে ভুল করলে হবে না। তো যাই হোক, হ্যাভ টু বলি আর হ্যাজ টু যেটাই বলি, এটি আবশ্যক অর্থ বোঝাতে ব্যবহার করা হবে। এবং এই হ্যাভ টু, হ্যাভ বা হ্যাজ যেটাই বলি না কেন, এর পরবর্তী যে টু রয়েছে এবং এরপরে যেহেতু এটি একটি মডাল ভার্ব, আপনারা জানেন মডাল ভার্ব ভার্বর কারণে তারপরে অবশ্যই কী হবে, ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ ভি1। কথা ক্লিয়ার? ওকে। এবং অর্থটা কী দিবে, আবশ্যক অর্থে। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হতে পারবো। এক্সাম্পল হলো আমাদের অনেকটুকু মাইন্ডটাকে ফ্রেশ করে ফেলবে। তো আমরা উদাহরণগুলো লিখে নিয়েছি। এখানে আই হ্যাভ টু এখানে বসিয়ে দিলাম, আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার, অর্থাৎ ডিনারের পূর্বেই আমার হোমওয়ার্ক কী করতে হবে, শেষ করতে হবে, অর্থাৎ আবশ্যকতার একটি প্রকাশ পাচ্ছে যে আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার, অর্থাৎ ডিনারের পূর্বেই আমার কাজ শেষ করা উচিত, অর্থাৎ আমার হোমওয়ার্কটা কী করা উচিত, শেষ করা উচিত বা শেষ করতে হবে, এরকম একটি আবশ্যকতা ব্যবহার করা হচ্ছে। ওকে, এজন্য কী ব্যবহার করব আমরা, হ্যাভ টু। এর পরবর্তী দেখি মাই কলেজ, এটা ইজ হবে, মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস, আমার কলেজটি আমার বাসা থেকে অনেক দূরে। তো যেহেতু অনেক দূরে, তাহলে অবশ্য কী করতে হবে, আমার অনেক পথ পাড়ি দিয়ে আসতে হয়, তাহলে আই হ্যাভ টু ওয়াক আ লং ওয়ে টু গো টু মাই কলেজ, তাই আমাকে কি করতে হচ্ছে, যে দীর্ঘ পথ হেঁটে কলেজে যেতে হয়, অর্থাৎ এখানে আবশ্যকতার একটি প্রকাশ রয়েছে। এর পরবর্তীতে দেখি এখানেও কি বসবে, হ্যাভ টু। ওকে, এটা আগে দেব, আই হ্যাভ টু স্টাডি সিরিয়াসলি, আমাকে কি করতে হয়, সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, অর্থাৎ আবশ্যকতা রয়েছে। তাহলে অবশ্য কোনো কাজ যখন আমরা করব সেক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করতে পারবো। তাহলে বিষয়টি ক্লিয়ার, আই হ্যাভ টু স্টাডি সিরিয়াসলি, আমার কি করতে হবে, আমার অবশ্য কি করতে হবে, খুব সিরিয়াসলি অর্থাৎ মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, একান্ত নিবিষ্টভাবে। আপনাদেরও কিন্তু করতে হবে, পড়াশোনা ফাঁকি দেওয়া যাবে না, একদম মনোযোগ সহকারে বিষয়গুলো করতে হবে। তো চলুন এই হ্যাভ টুর পরবর্তীতে আমরা হ্যাড বেটারে যাই। যদিও হ্যাড বেটার হ্যাভ টুর মতো সিমিলারই অর্থ দেয়, তবে কিছু কিঞ্চিত একটু পার্থক্য রয়েছে, এগুলো আমরা দেখলেই বুঝবো। তো আমরা এবার কাজ করবো হ্যাড বেটার নিয়ে। এখন হ্যাড বেটারটা কি, হ্যাড বেটারটা একদম সুডের পরিপূরক হিসেবে ব্যবহার করা হয়। বিষয়টি এরকম, একদম হবু সুড অর্থটা তাহলে কি, উচিত অর্থে, উচিত। এর আগেরটাও কিন্তু প্রায় আবশ্যকতা বা উচিত অর্থেই ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে একদম সরাসরি উচিত হবে। এবং এই উচিত অর্থটা প্রকাশ করার ক্ষেত্রে অবশ্যই এখানে সেন্টেন্সটিতে কাজের একটা পরিণামের কথা উল্লেখ থাকবে। তো চলুন আমরা এক্সাম্পল দেখলে বিষয়গুলো আরও ক্লিয়ার হবো। মানে একটা পরিণামের কথা অবশ্যই উল্লেখ থাকবে, হ্যাড বেটার তখনই হবে যে যেটা না করলে হয়তোবা কোনো আমাদের ব্যাড এফেক্ট হতে পারে, যে পরবর্তীতে কোনো কারণ উল্লেখ থাকবে যে এটা না করলে, এটা করা উচিত, না করলে হয়তোবা এরকম একটা ক্ষতি হবে, এরকম জিনিসগুলো বোঝাবে। আসুন এক্সাম্পল দেখি, তাহলে আরও ক্লিয়ার হব। আর শর্টকাটে কিছু বলতে গেলে যদি বলতে চাই, একই রকম, যেহেতু এটাও মডাল ভার্ব, তাহলে হ্যাড বেটার একটি মডাল ভার্ব, এবং এরপরেও ভার্বের কী হবে, বেস ফর্ম হবে, এবং এটি উচিত অর্থে কাজটি না করার একটি পরিণাম, মানে কাজটি না করার পরিণাম উল্লেখ থাকবে, না করার পরিণাম।
না করার একটা পরিণামের উল্লেখ থাকবে। তো এক্সাম্পলগুলো নিয়ে ফেলি, চলুন, তাহলে একদম ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। দিচ্ছি 8। আজকে তো বৃষ্টির একটা আবহাওয়া আছে, তাহলে আমি বৃষ্টি নিয়ে কাজ করি। ইট মে রেইন টুডে। ওকে, ইউ, ওকে, একটা fill in the gap দিলাম, live earlier। কি লিখেছি এখানে বিষয়টিতে উল্লেখ করা হয়েছে ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। তাহলে ইউ, কারণ একটা পরিণতি কিন্তু অলরেডি উল্লেখ করে ফেলেছে যে আজকে বৃষ্টি হতে পারে, মানে কাজটা একটা পরিণাম আছে, বৃষ্টি হতে পারে। তাহলে এখানে হবে ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার, তাই তোমার উচিত আগে ভাগে বের হওয়া। অর্থাৎ মনে করেন আপনি অফিসে যাচ্ছেন বা স্কুলে বা কলেজে কোথাও যাচ্ছেন কোনো একটা কর্মক্ষেত্রে, তাহলে সেখানে কি করা উচিত, আগে আগে বের হওয়া উচিত। যে ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার, তাই তোমার কি করা উচিত, আগে ভাগে বের হওয়া উচিত। আশা করি বিষয়টি ক্লিয়ার। আরও এক্সাম্পল দেখি, এক্সাম্পলগুলো লিখব, ভালো হবে। তো আমরা দ্বিতীয় যে এক্সাম্পলটি নিয়েছি দেখি। আই এম টু টায়ার্ড টু টক, আমি কথা বলে খুবই ক্লান্ত। আই ক্যান নো লঙ্গার গিভ ইউ কোম্পানি, আমি তোমাকে বেশি সময় দিতে পারবো না। তাহলে এখানে পরবর্তীতে হয়েছে ইউ হ্যাড বেটার লিভ মি অ্যান্ড লেট মি টেক আ রেস্ট, অর্থাৎ তোমার উচিত চলে যাওয়া বা আমাকে ছেড়ে দেওয়া এবং আমাকে বিশ্রাম নিতে দেওয়া। তুমি আমাকে, এখানে বলছে ইউ হ্যাড বেটার লিভ মি, তোমার আমাকে ছেড়ে দেওয়া উচিত এবং আমাকে টেক আ রেস্ট, অর্থাৎ আমাকে বিশ্রাম নিতে দাও, আমাকে ছেড়ে দাও এবং বিশ্রাম নিতে দাও, ব্যাপারটি এরকম। তাহলে উচিত অর্থে, কারণ প্রথমেই কিন্তু এটির কারণ ব্যাখ্যা হয়ে গেছে যে আমি আজকে খুব ক্লান্ত, মানে কথা বলে ক্লান্ত, আমি তোমাকে বেশি সময় দিতে পারবো না, তুমি কি করো, আমাকে রেখে দাও বা ছেড়ে দাও, বাসায় ছেড়ে আসতে পারো বা এরকম, বা আমাকে ছেড়ে চলে যাওয়ার কথাও এখানে উল্লেখ করা হতে পারে যে ইউ হ্যাড বেটার লিভ মি অ্যান্ড লেট মি টেক আ রেস্ট, তোমাকে ছেড়ে তুমি এখন যাও এবং আমাকে বিশ্রাম নিতে দাও, বিষয়টা এরকম। ওকে, তাহলে হ্যাড বেটার হয়েছে। একই রকমভাবে আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি পরবর্তীতে, মোস্ট স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রীরা আর উইক ইন ইংলিশ, আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী কি ইংরেজিতে দুর্বল। তো দে হ্যাড বেটার, এখানে কি দেব, দে হ্যাড বেটার, তাদের উচিত, দে হ্যাড বেটার ফলো দ্য অ্যাডভাইস অফ দেয়ার টিচার্স ফর ইমপ্রুভমেন্ট, অর্থাৎ উন্নতির জন্য তাদের কি উচিত, তাদের শিক্ষকের কথা শোনা উচিত। কথা কি ক্লিয়ার? যে আগে কিন্তু কারণ বলে দিচ্ছে যে মোস্ট স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি আর উইক ইন ইংলিশ, আমাদের দেশের অধিকাংশ স্টুডেন্ট ইংরেজিতে দুর্বল। দে হ্যাড বেটার ফলো দ্য অ্যাডভাইস অফ দেয়ার টিচার্স ফর ইমপ্রুভমেন্ট, অর্থাৎ তাদের উচিত তাদের শিক্ষকের কথাগুলো শোনা, কিসের জন্য, উন্নতি করার জন্য। তাহলে হ্যাড বেটার, আশা করি বিষয়টি বুঝতে পেরেছি যে হ্যাড বেটার বসে একদম উচিত, মানে যেটা করতে হবে। আর হ্যাভ টুও ব্যবহার করা হয় আবশ্যকতা অর্থে, কিন্তু এর ক্ষেত্রে এর একটা লজিক্যাল ভ্যালু বা লজিক্যাল ভ্যালিড কিছু এখানে সেন্টেন্সটিতে সাধারণত উল্লেখ থাকবে, অর্থাৎ সুরের পরিপূরক হিসেবে আমরা হ্যাড বেটার ব্যবহার করতে পারবো। আর যদি খুবই সিরিয়াস কিছু না হয় তাহলে আমরা হ্যাভ টু ব্যবহার করলেও কোনো সমস্যা নেই।
তাহলে হ্যাভ টু এবং হ্যাড বেটারের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটি কি আমরা বুঝতে পেরেছি? যে একদম উচিত অর্থে মানে একটা কারণ যখন উল্লেখ থাকবে, পরিণাম, যে আমি এই কারণে এটা করতে পারতেছি, এটা করা উচিত, এরকম যখন বোঝাবে তখন আমাদের হবে হ্যাড বেটার। আর এমনিতেই যদি কোনো কিছু আবশ্যক হয় করার তখন হবে কি? হ্যাভ টু। তো আশা করি বিষয় ক্লিয়ার। তো চলুন আমরা এর পরবর্তীতে আরেকটি রয়েছে, সেটি কি বলুন, মনে আছে? সেটি তো বলেছি, সেটি হলো উড রেদার। তো চলুন উড রেদার নিয়ে কাজ করি। আজকের আমাদের সর্বশেষ যে রুলস বা নিয়মটি, যে ফ্রেজটি নিয়ে আলোচনা করব, সেটি হলো আমাদের উড রেদার। উড রেদার। ওকে, ভালো কথা। এখন উড রেদার এর অর্থটি কি হবে? এটির অর্থ, বাংলা অর্থ কিছুটা বরং ভালো, বরং ভালো অর্থে ব্যবহার করা হবে। আর একটু যে বিষয়টা না বললে নয়, বরং ভালো অর্থে তো ব্যবহার করা হবে। এটি সাধারণত দুটি জিনিসের মধ্যে তুলনা বোঝাবে। কি বোঝাবে? দুটি জিনিসের মধ্যে তুলনা, মানে এটার চেয়ে এটা করা উচিত, ব্যাপারটা এরকম। আর এর আগে আমাদের কথা ছিল সরাসরি এই জিনিসটা করা উচিত, তখন আমরা হ্যাড বেটার ব্যবহার করেছি। আর যখন এটার চেয়ে এটা করা উচিত বা এটা করা দরকার, তখন হবে উড রেদার। বিষয়টি ক্লিয়ারের জন্য আমরা এটার একটু স্ট্রাকচার যদি বলতে চাই, স্ট্রাকচারটা একটু দেই। সাধারণত আমাদের সাবজেক্ট থাকবে এবং এর পরবর্তীতে উড রেদার, এবং এর পরবর্তীতে অবশ্যই ভার্বের বেস ফর্ম। অর্থাৎ প্রত্যেকটিতেই কিন্তু ভার্বের বেস ফর্ম জিনিসটা উল্লেখ থাকে। এবং আরেকটু বলি, এই বেস ফর্মের পরে এই উড রেদারে একটা দেন উল্লেখ থাকবে, কারণ দুটি জিনিসের মধ্যে যেহেতু তুলনা, তাহলে দেন তো অবশ্যই চলে আসবে, এবং পরবর্তীতে আবার ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। ওকে, আমরা যদি একটা এক্সাম্পল দিতে যাই, খুব সুন্দরভাবে এক্সাম্পল, তাহলে যেটি নেব সেটি হলো, প্রথম এক্সাম্পলটি নিচ্ছি এরকম, নিয়ে নিচ্ছি উই, গ্যাপ দিলাম, উই পে আ ভিজিট টু কক্সবাজার, টু কক্সেস বাজার, দেন আমার পুরোটা আসতেছে না, আচ্ছা দিচ্ছি, দেন এখানে দিচ্ছি সুন্দরবন। সুন্দরবন। একটু ক্যামেরাটা ঠিক করে নেই, পুরো ভিউটা নিয়ে আসি। হ্যাঁ, দেখি আমরা এখানে কি দেখতে পাচ্ছি। উই, এখানে আগে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, আগে না দিই, আগে মানেটা বলি তাহলে সুবিধা হবে। উই পে ভিজিট টু কক্সেস বাজার দেন সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের চেয়ে আমরা কক্সবাজারে বেড়াতে যেতে পছন্দ করব, বা এটাকে ভোট দেওয়া হচ্ছে বেশি। তখন এখানে ব্যবহার করা হবে উড রেদার। তাহলে এখানে বলছে উই উড রেদার পে ভিজিট টু কক্সবাজার দেন সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের চেয়ে আমরা কক্সবাজার ভ্রমণটা কি বেশি উপভোগ করব। অর্থাৎ সুন্দরবনের সাথে কক্সবাজারে কি করা হচ্ছে? তুলনা করা হচ্ছে। দুটি জিনিসের মধ্যে যখন তুলনা করে একটিকে বেছে নেওয়া হবে, তখনই সাধারণত উড রেদার দেব। অর্থাৎ সুন্দরবনের চেয়ে বরং ভালো হবে কোথায় বেড়াতে যাওয়া? কক্সবাজার বেড়াতে যাওয়া। অর্থাৎ সুন্দরবনের চেয়ে কক্সবাজারকে ভালো, অর্থাৎ বরং ভালো অর্থে ব্যবহৃত হয়ে গেল। অর্থাৎ উই উড রেদার পে আ ভিজিট টু কক্সবাজার দেন সুন্দরবন, অর্থাৎ আমরা সুন্দরবনের চেয়ে কক্সবাজার ভ্রমণটা বেশি উপভোগ করব। বিষয়টি এরকম। তো আরও কিছু এক্সাম্পল নিই, তাহলে একদম সুবিধা হয়ে যায়। যেমন এখানে আমরা পরবর্তীতে যে এক্সাম্পলটা নিয়েছি সেটি হলো আই ডাই দেন সেক এনি ফিনান্সিয়াল হেল্প ফর হিম, মানে আমি মারা যাব তবুও কি করব না, তার কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা নেব না, এরকম অর্থে। দেখি উড রেদার, অর্থাৎ আই উড রেদার ডাই, আমি বরং মারা যাব, দেন সেক এনি ফিনান্সিয়াল হেল্প ফর হিম, কিন্তু তার কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা নেব না।
তাহলে বিষয়টা বুঝতেছেন যে বরং সে মারা যাবে কিন্তু তারপরেও সে কী করবে না, তার কাছ থেকে কোনো সাহায্য সুবিধা নেবে না, বরং অর্থে ব্যবহৃত হচ্ছে। পরবর্তী বিষয়টি যদি এক্সাম্পলটা দেখি, হি টোল্ড মি, সে আমাকে বলল যে দ্যাট, যে হি পুল আর রিক্সা, একটু লিখি, হি পুল আর রিক্সা, সে রিক্সা চালাবে, দেন বেগ, অর্থাৎ সে তবুও ভিক্ষা করবে না, বরং ভিক্ষা করাচ্ছে সে কী করবে, রিক্সা চালাবে। তাহলে দুটির মধ্যে তুলনা করা হচ্ছে, এই জন্য এখানে কী হবে, উড রেদার। আশা করি বিষয়টি বুঝে গিয়েছেন সকলে, যে কি হি টোল্ড মি, সে আমাকে বলল, দ্যাট হি উড রেদার পুল আ রিক্সা, বরং সে একটি রিক্সা চালাবে কিন্তু তবুও কি করবে না, দেন বেগ, অর্থাৎ তাও ভিক্ষা করবে না, অর্থাৎ ভিক্ষা করাচ্ছে পারলে সে কি করবে, রিক্সা চালাবে। ব্যাপারটি এরকম, অর্থাৎ দুটি জিনিসের মধ্যে তুলনা করে বরং ভালো অর্থে ব্যবহার করা হবে কি, উড রেদার, অর্থাৎ ভিক্ষা করাচ্ছে রিক্সা চালানো অনেক ভালো, তার কাছে সাহায্য সুবিধা নেওয়ার চেয়ে নিজে মরে যাওয়া অনেক ভালো। বিষয়গুলো এরকম, যে সুন্দরবনে বেড়াতে যাওয়ার চেয়ে কক্সবাজার বেড়াতে যাওয়া অনেক ভালো, বিষয়গুলো এরকম। কথাটা ক্লিয়ার? অর্থাৎ দুটি জিনিসের মধ্যে তুলনা করলে তখন আমরা কী ব্যবহার করব, উড রেদার ব্যবহার করব। আর আমরা উড রেদার, আর আমরা হ্যাড বেটার কখন ব্যবহার করব, একদম উচিত অর্থে, আর হ্যাভ টু ব্যবহার করব সাধারণত আবশ্যকতা অর্থে। তাহলে হ্যাভ টু বা হ্যাজ টুর ব্যবহারটা খুবই ক্ষীণ, বলতে কি সচরাচর, মানে কোনো এফোর্ট দিয়ে যদি না বলা হয়, সচরাচর আবশ্যক বা করা উচিত অর্থে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব। কিন্তু হ্যাড বেটারটা ব্যবহার করব তখনই যখন জিনিসটা করা একদমই উচিত, মানে আবশ্যকতাটা একটু বেশি হয়ে গেছে, তখন যে মানে কোনো একটি কারণ উল্লেখ থাকবে এবং তার পরবর্তীতে এই কারণের রেসপেক্টে আমাদের কি করতে হবে, সেই জিনিসটা কাজটি করতেই হবে, এরকম ব্যবহার ক্ষেত্রে হবে হলো হ্যাড বেটার। আর উড রেদার তো দেখতেই পাচ্ছি, এটি হলো দুইটা জিনিসের মধ্যে তুলনা করে একটি জিনিসকে পছন্দ করে নেওয়া বা বেছে নেওয়া। ওকে, মানে এইটার থেকে এই কাজটি অনেক ভালো। যেমন এখানে বলা হলো কি, সুন্দরবনে যাওয়ার চেয়ে কক্সবাজার যাওয়াটা ভালো, যে কি ভিক্ষা করার চেয়ে রিক্সা চালানো বেশি ভালো। তো আশা করি আজকের যে 5টি ফ্রেজ নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি সকলে বুঝেছেন। এখন আপনাদের কাজ হলো এগুলো হ্যান্ডনোট করে নেওয়া এবং ভালোভাবে ক্লাসটি আবার পুনরায় অবশ্যই করা। আর আপনাদের বই থেকে পরবর্তীতে প্র্যাকটিস যাব, এখনই না, আমাদের পুরোপুরি জিনিসগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমরা প্র্যাকটিস করতে পারবো। তো যাই হোক, আজকের আলোচনা আর বাড়াচ্ছি না। তো আজকের ক্লাসটি কেমন লাগলো বা ক্লাসটি থেকে কি আপনারা কতটুকু বুঝলেন সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এটি তো আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করা হবে এই ক্লাসটি। তো যারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আবারও বলছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজিয়ে রাখবেন, বিভিন্ন রকম লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে আরও ক্লাস পাওয়ার জন্য। তবে অনেক ক্লাস অবশ্যই ইউটিউবে আপনাদেরকে ফ্রি করে দেওয়া হবে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি।